সুপ্রিয় দর্শক, ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসির মুখোমুখি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মিজান আহমেদ। চলমান রাজনীতি, সংস্কার ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপির ভাবনার কথা তুলে ধরতে আমাদের আজকের এই আয়োজন। আর এই আয়োজনে আমাদের এমন একজন অতিথি আজ আমাদের সঙ্গে রয়েছেন, যিনি যৌবন থেকে আজ অবধি জাতীয়তাবাদী আদর্শকে দেশের মানুষের মধ্যে সম্প্রসারণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি আর কেউ নন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস। জনাব মির্জা আব্বাস, ডিবিসির মুখোমুখি অনুষ্ঠানে আপনাকে স্বাগত। আমি প্রথমে ডিবিসির দর্শক শ্রোতা যারা আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমি শুরুতেই আপনার কাছে জানতে চাই, আপনার তো অনেকগুলো পরিচয়। আপনি একজন শিক্ষা অনুরাগী, একাধিক শিক্ষা প্রতিষ্ঠান আপনি প্রতিষ্ঠা করেছেন। আপনি একজন সফল অভিভাবক, এর পাশাপাশি দেশের সুপরিচিত একজন বরেণ্য রাজনীতিবিদ, যিনি জাতীয়তাবাদী আদর্শকে ধারণ করার পাশাপাশি অন্যদের মাঝে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এত সব পরিচয়ের মাঝে কোন পরিচয় দিতে আপনি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? এক কথা যদি বলি, আমার যে জিনিসটা সবচেয়ে ভালো লাগে, এই যে অফিসটার মধ্যে বসে আছি আমি এখানে, আপনারা দেখবেন বাইরে কিন্তু বেশ কিছু লোক অপেক্ষা করতেছে। তারা বিভিন্ন সমস্যা নিয়ে আসছে, কারো সাহায্য, কারো স্কুলে ভর্তি, কারো অসুখ বিসুখ ইত্যাদি ইত্যাদি। তো এদের মাঝে সব পরিচয়ের মাঝে আমি এই সবার লোক, এই পরিচয়টা ভাবতে আমার ভালো লাগে। গণমানুষের একজন, আমি সবার লোক, গণমানুষের লোক, এটা ভাবতে ভালো লাগে এবং এই কারণে তারা আমার কাছে আসে, এটা ভাবতে আমার ভালো লাগে। ঢাকা মহানগরী বিএনপির অন্যতম কাণ্ডারি বলা হয় আপনাকে। বিএনপি তো নির্বাচন চাচ্ছে, যদি নির্বাচন তফসিল ঘোষণা করা হয়, বিএনপির প্রস্তুতি কতটুকু? আসলে নির্বাচন করতে পাগল হয়ে গেলাম মানুষজন। নির্বাচনের প্রস্তুতি বিএনপি সকল সময় ছিল। আমরা বিএনপি একদিকে সাংগঠনিকভাবে সংগঠিত হয়েছে, একদিকে অন্যদিকে নির্বাচনের প্রস্তুতি নিয়েছে। এই যদি প্রস্তুতিটা রয়েছে, সেক্ষেত্রে যদি নির্বাচন আসে, সমমনা 41 দলের বাইরে গিয়ে জামাত কিংবা এনসিপি কিংবা ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, এদের সাথে কি জোট করার কোনো সম্ভাবনা রয়েছে? রাজনীতিতে ইনস্ট্যান্টলি তাৎক্ষণিক কিছু বলা খুব মুশকিল। যখন সময় আসবে, সময় বলে দেবে এখন আমার কি করতে হবে। এনসিপির নেতারা অভিযোগ করছেন যে তৃণমূলের প্রতি বিএনপি হাইকমান্ডের নিয়ন্ত্রণ নেই। এই বিষয়গুলোকে কিভাবে দেখছেন? তৃণমূলের নিয়ন্ত্রণ নেই এই কথাটা ঢালাওভাবে বলা ঠিক হবে না। হয়তো কিছু কিছু ক্ষেত্রে আমরা ওদেরকে নিয়ন্ত্রণ করতে পারছি না, কিছু কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে তো নয়। যে অনেক বড় একটা দলকে কন্ট্রোল করা খুব মুশকিল। তারপরেও আমাদের নেতা তারেক রহমান ওখানে বসে, লন্ডনে বসে যেভাবে এটা কন্ট্রোল করতেছেন, এটা কিন্তু কম কথা না। উনি দেশে ফেরত আসার পরে এরা আরও অনেক পরিবর্তন হবে। কিন্তু এনসিপির নেতারা যে কথাগুলো বলে আমাদের সম্বন্ধে, এগুলোকে বাড়িয়ে বলে। কিন্তু বিএনপিকে বড় দল মনে রাখতে হবে। এনসিপি যদি এত বড় দল হবে, সেদিন তারা বুঝতে পারবে। আপনার প্রশ্নের আর কি উত্তরের সূত্র ধরে জানতে চাই, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান কবে নাগাদ দেশে ফিরবেন? বলা মুশকিল, তবে ম্যাডাম হয়তো খুব তাড়াতাড়ি ফিরে যাবেন আমার মনে হচ্ছে। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান, ওনার সঙ্গে আলাপ করে বুঝতে হবে। ওনার সঙ্গে আলাপ হয় না বেশ কিছুদিন, তো আলাপ করে বুঝতে পারবেন কবে আসবেন। বিগত ফ্যাসিস্ট সরকারের সময় অসংখ্য মামলা, আপনার নাম মামলা ছিল, কারাবরণ করেছেন একাধিকবার, বেরিয়েছেন, আবার গিয়েছেন। সেই সময়গুলোর অভিজ্ঞতার অনুযায়ী এখনকার আপনি কেমন আর কি? কারাবরণ করেছি বলতো 12-13 বারের উপরে কারাগারে গেছি। যখন গেছি তখন তো নিঃসন্দেহে বিষয়টা ছিল পীড়াদায়ক, কঠিন, কষ্টকর। রিমান্ড, গ্রেফতার, রিমান্ড, হসপিটাল, জেল, অসুস্থতা ছিল পীড়াদায়ক। এবং ওই পীড়াদায়ক বিষয়গুলোকেই এখন আবার মানুষের কাছে গল্প হিসেবে বলতে ভালোই লাগে। অতি সম্প্রতি নরেন্দ্র মোদী এবং ডক্টর ইউনূসের যে বৈঠক হলো, এই বৈঠককে আপনি কিভাবে দেখছেন? এই বৈঠক কি দুদেশের যে বরফ জমেছে তা গলাতে পারবে? দুইজন রাষ্ট্রপ্রধান একসঙ্গে বসেছিল, ওটুকুই দেখলাম টেলিভিশনে। ভিতর কি কথা হয়েছে এটা এখন স্পষ্ট না আমাদের কাছে। আপনি কি আশাবাদী? রাজনীতিবিদ এবং মানুষ হিসেবে আশাবাদী হতেই হবে, কারণ দীর্ঘ 8 মাস পর কিন্তু এই বৈঠকটি। প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের একটা ওনার ভালো দিক যে উনি আগ্রহ প্রকাশ করেছেন, যে প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক রাখার জন্য একটা আগ্রহ প্রকাশ করেছেন, যেটা ভারত বারবার নাকচ করে এসেছিল। তো সেদিনে সেটা হয়েছে। এতে একটা ভালো কিছু আশা করা যায়, খারাপ কিছু চেতে।
গুঞ্জন রয়েছে এ মাসেই নির্বাচনী রোডম্যাপের দাবিতে বিএনপি আন্দোলনে নামবে। এই গুঞ্জনের বিষয়ে আপনার কাছে জানতে চাই, পাশাপাশি এই আন্দোলনটা কি যুগপৎ হবে নাকি এককভাবে নামা হবে? দেখেন, আমরা 17 বছর নির্বাচনের জন্য আন্দোলন করেছি। এটা আমাদের যদি হয়, এটা আমাদের কন্টিনিউটি হবে। ইট ইজ নট দ্যাট যে আমরা ইংলিশ সরকারকে ডিফেম করার জন্য কিংবা জোর ওনার উপরে ফোর্স করার জন্য এটা আমরা করতে যদি হয়। এটা আমাদের আন্দোলনের কন্টিনিউশন। আমরা একটা মানে নির্বাচন, গণতান্ত্রিক ভোট আদায় করার জন্য নির্বাচন চেয়ে আসছি। আমরা বলি নাই যে আমাদের ক্ষমতা বসিয়ে দেন। তো ওই ক্ষেত্রে যুগবোধ হবে না যৌথ হবে, এটা সমস্ত রাজনৈতিক দলের কথাবার্তার উপরে বোঝা যাবে যে ওনারা কীভাবে চাচ্ছে, আমরা কীভাবে চাচ্ছি। তখন হয়তো আমরা একসঙ্গে হতে পারি কিংবা কথা বলতে পারি। এখন তো শুরু হয়নি, দেখা যাক। ফাইন্ড আওয়ামী লীগকে পুনর্বাসনের ক্ষেত্রে বিএনপির অবস্থান কি? ফ্যাসিবাদ আওয়ামী লীগের ফ্যাসিবাদী চরিত্রের এবং এই যে হত্যা, সাংগঠনিকভাবে তারা যে অত্যাচারটা করেছে আমাদের জাতির উপরে, তার বিচারটা হতে হবে একেবারে পরিষ্কার। এটা তার বিচার হতে হবে। সেই সঙ্গে আওয়ামী লীগের লুটতরাজকারী বাহিনী যারা ছিল, এদেশের সম্পদ যারা লুট করেছে, তাদের বিচার হতে হবে। এরপর কেউ যদি আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চায়, সেটা যখন সময় আসবে তখন দেখা যাবে। আমরা দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব যেমন হচ্ছে, অপপ্রচার হচ্ছে, ভাবমূর্তি ক্ষুণ্ণের চেষ্টা হচ্ছে। এই বিষয়গুলোকে কিভাবে দেখছেন? দেশের একটা বিশেষ রাজনৈতিক দল যাদের সারা জীবনে বাংলাদেশের ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা নাই, তারা এবং তাদের কিছু অনুষঙ্গ, তাদের কিছু লোক, তারা খুব সম্মিলিতভাবে প্রচুর টাকা খরচা করে এই সোশ্যাল মিডিয়ার ভাইদেরকে প্রভাবিত করতেছে। আমি সোশ্যাল মিডিয়া বলতে বিশেষ কয়েকজন লোকের কথা বলছি। বিশেষ কয়েকজন লোক, হাতে গোনা 5-6 জন লোক, এরা মিডিয়ার ট্রায়ালে ফেলে দিয়েছে জাতিকে এবং দেশকে, এবং আমার বিশেষ করে বিএনপিকে। কারণ আওয়ামী লীগের যে টাকা আলাদা, ওরা তো বসে নাই। ওদের টাকা তো আওয়ামী লীগের নেতৃত্ব জেলে গেছে, কিন্তু টাকাগুলো তো জেলে যায় নাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে ইউটিউবে আপনাকে নিয়েও নেতিবাচক প্রচারণার ওরে ভাই, ইউটিউব খুললে তো আমাকে ছাড়া কেউ দেখি না। আমার খ্যাতি গোষ্ঠী উদ্ধার করে ফেলছে তো ইউটিউব। গতকাল দেখলাম ওই পিনাকি ভট্টাচার্য একেবারে আমার বাপ দাদা 14 গোষ্ঠী নিয়ে উদ্ধার করে ফেলছে। তো এটা আনইথিক্যাল। এটা আনইথিক্যাল। একজন মানুষ সম্পর্কে মিথ্যা অপবাদ দিয়ে তাকে হেয় করা মানুষের সামনে, এটা আনইথিক্যাল, ঠিক না। আপনি এর ওর পক্ষেই সম্ভব। একটা বিষয় আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে আমরা প্রথমে দেখলাম যে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন সেটা ছিল বাংলাদেশের বিপক্ষে, এবং সেই জায়গা থেকে যখন সরে আসা হলো, তারপর এখন দেখলাম যে বাংলাদেশের অভ্যন্তরীণ যে রাজনীতিবিদ, তাদের বিরুদ্ধে হচ্ছে। দুটোর মধ্যে কোনো যোগসূত্র দেখছেন কিনা? এটা দেশটাকে মানে করার জন্য, অস্থিতিশীল করতে চায়, করার জন্য এই প্রক্রিয়াটা চলছে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য প্রতিবেশী দেশকে লাভবান করা। বাংলাদেশ তো একটা ছোট্ট দেশ, তাই না? এই ছোট্ট দেশের মধ্যে কেউ কাউকে চেনে না এমন তো নাই। সবাই সবাইকে চিনবে যদি আমরা খোঁজখবর করি। তো এর মধ্যে ওদের উদ্দেশ্য হলো দেশটাকে আনস্টেবল করে ফায়দা লোটা, কারণ ওরা কেউ দেশে আসবে না। আমি আবার বলছি যে বিশেষ কিছু মানে অ্যাক্টিভিস্ট, ওদিন এক সাংবাদিক বলছে যে আমি নাকি বিশ্বের সমস্ত সোশ্যাল অ্যাক্টিভিটি, সোশ্যাল মিডিয়ার যারা কাজ করতে তাদের বিরুদ্ধে বলেছি। আমি তাদের বলি নাই, আমি বলেছি ওই বিশেষ অ্যাক্টিভিস্টদের বিরুদ্ধে। আগামীর বাংলাদেশ নিয়ে আপনার নেতাকর্মীদের উদ্দেশ্যে আপনার বার্তা কি? আমার নেতাকর্মীদের উদ্দেশ্যে বার্তা, আমার নেতা তারেক রহমান সাহেব, একটি চেয়ারম্যান সাহেব অলরেডি দিয়ে দিয়েছে যে আগামী কোনো কিছুই খুব সহজ হবে না। এখন সবাই যেটা সহজ ভাবতেছে, এত সহজ হবে না। সুতরাং নেতাকর্মীদেরকে এখন থেকেই সংহত এবং সমস্ত অপকর্ম থেকে বিরত থাকার জন্যে এবং সংহত থাকার জন্যে, সংগঠিত থাকার জন্যে আমি সবাইকে অনুরোধ জানাব।
ধন্যবাদ ডিবিসিকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, সময় সীমাবদ্ধতায় আজ আমাদের বিদায় নিতে হচ্ছে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আগামীতে আবার দেখা হবে ডিবিসির মুখোমুখিতে।